পাঁচমিশালি গল্পে সবাইকে স্বাগত। আমি বন্দনা। সকলে ভালো আছেন? আজ আমি এখনই কিছু গল্প পাঠ করে তোমাদের শোনাবো না। আজ আমি আমার নিজের জীবনের কিছু কথা বলবো। আমি পূর্ব বর্ধমান জেলার প্রত্যন্ত গ্রামের এক অতি সাধারণ গৃহবধূ। আমি ছোট থেকেই ভীষণ গল্পের বই পড়তে ভালোবাসতাম। গল্পের বইয়ের প্রতি আমার আলাদা আকর্ষণ ছিল। ছোটবেলায় পাঠ্যপুস্তকের মাঝে মাঝে একটা করে গল্পের বই থাকতো। প্রত্যেকটা ক্লাসে আর কি যে সমস্ত পাঠ্যপুস্তক থাকতো তার মধ্যে গল্পের বইও একটা থাকতো। তো আমি যেদিন প্রথম গল্পের বইটা পেতাম আমার মনে হতো আজকেই আমি সব গল্পগুলো পড়ে শেষ করে ফেলি। সেই কারণে সব সময় গল্পের বই পড়লে তো আবার বড়রা দেখতে পেলে বকা দেবে যে শুধু গল্পের বই পড়ছিস। আমি একটু কারচুপি করতাম, ধরাও পড়িনি, কিন্তু একদিন হঠাৎ করে আমার মায়ের কাছে ধরা পড়ে গেছিলাম। তো কারচুপিটা কীরকম, পাঠ্যপুস্তক তো যেগুলো বড় বড় একটু সাইজে, সেই পাঠ্যপুস্তকের ভেতরে ছোট ছোট যে চটি গল্পের বই বা ক্লাসের যে গল্প বইটা একটু ছোট, তার মধ্যে ঢুকিয়ে মানে অন্যরা সবাই মনে করবে যে আমি বই পড়ছি, কিন্তু তার ভিতরে গল্পের বই রেখে আমি পড়তাম। কিন্তু বলে না একদিন ঠিক ধরা পড়বেই। তা আমি একদিন ধরা পড়ে গেছিলাম আমার মায়ের কাছে। কি মনে হওয়াতে আমার মা কাছে এসে দেখে যে আমার পড়ার বইয়ের মাঝখানে একটা ছোট গল্পের বই। মা সেদিন আমায় খুব বকেছিল যে শুধু গল্পের বই পড়লে হবে, অন্য আরও যে সমস্ত বই আছে পড়তে হবে না। তো এই রকমই আমার গল্পের বইয়ের প্রতি আকর্ষণ বলো, ভালোবাসা বলো। আমার খুব ছোট্ট বয়সে বিয়ে হয়ে যায়। আমি যখন আমার শ্বশুরবাড়িতে আসি, আমার হাজব্যান্ড ওই কথা জানায়, ও আমাকে লাইব্রেরি থেকে বই এনে দিত। আমি দুপুরে রাত্রিরে পড়তাম, খুব ভালো লাগতো। যেহেতু আমি সংসারে এসে গেছি, তাই একটা বাড়ির গৃহবধূ হয়ে গেছি, সেই কারণে অনেক দায়িত্ব কর্তব্য এসে যায় সামনে। তারপর আমি দুটো সন্তানের মা হই। তারা এখন বড় হয়ে গেছে। আমার বড় মেয়ে বিএসসি থার্ড ইয়ার আর ছোট মেয়ে ক্লাস 11-এ পড়ে। তো ওরা পড়াশোনায় ভীষণ ভালো। ওদের স্কুলেতে নানান রকম প্রোগ্রামে ওরা অংশগ্রহণ করত এবং এক ক্লাস থেকে অন্য ক্লাসে ওঠার সময় যে পুরস্কার দেওয়ার ব্যাপার ছিল তাতেও ওরা বই পেত। নানান রকম কম্পিটিশানেও যোগ দিত, গান কবিতা তাতেও বই পেত। এই করে আমার বাড়িতে আমার দুই মেয়ের পুরস্কার হিসেবে পাওয়া অনেকগুলো গল্পের বই জমা হয়েছে। ওই যে বললাম বাড়ির বউ হয়ে যাওয়া মানে অনেক দায়িত্ব কর্তব্যবোধ ঘাড়ে এসে পড়ে। সেই কারণে না আমার মাঝখানে গল্পের বই পড়া একদম বন্ধ হয়ে গেছিল, মেয়েদের মানুষ করা। কিন্তু আস্তে আস্তে মেয়েরা স্কুলে ভর্তি হলো, তারপর তারা নানান রকম মানে গল্পের বই পুরস্কার হিসেবে পাওয়ার পর বাড়িতে যখন আমাদের শোকেসটা গল্পের বইয়েতে একটু একটু করে ভর্তি হলো, আমার সেই পুরনো ইচ্ছে পুরনো ভালোবাসাটা আবার মাথা চাগার দিয়ে উঠল। আমার পরিবারে 6 জন মানুষ এবং আমার একার দায়িত্বই তাদের সবাইকে দেখাশোনা করা, সময় হয়ে ওঠে না। দুপুর 2:30-3টের সময় হয়, আর নইলে রাত্রিরে 10:30 পৌনে 11টার পর, তখনই আমার একটু একটু করে গল্পের বই পাঠ করি।
তো এই গল্পের বইয়ের প্রতি ভালোবাসা থেকেই আমি বলি, ইউটিউবে এটা ওটা ভিডিও বা ব্লগ, কারো রান্নার ভিডিও, গান, কবিতা এসব দেখতে দেখতে আমি একদিন গল্প পাঠ বলে কিছু ভিডিও দেখলাম। দেখার পর আমি আমার মেয়েদেরকে বললাম যে দেখ, আমারও তো গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালোবাসি, তা আমি আরও এরকম একটা চ্যানেল করে দে না রে, বেশ গল্প পাঠ করব, আর যারা আমার মতো গল্প পড়তে শুনতে ভালোবাসে, সব সময় পড়া হয়ে ওঠে না, শুনতে পারবে। আমি এত কিছু ফোনের সত্যি বলতে জানি না, তো আমার দুই মেয়ে নানান রকম ভিডিও দেখে শুনে ওরা আমার এই গল্প পাঠের এই চ্যানেলটা ইউটিউবে খুলে দেয়, এবং কিভাবে ভিডিও বানাতে হয়, কিভাবে ইউটিউবে ছাড়তে হয় সেটা শিখিয়ে দেয়। আমি প্রথমেই বলেছি, আমি প্রত্যন্ত গ্রামের এক গৃহবধূ। আমার বাড়ি থেকে ক্লাস 10 পর্যন্ত আমাদের গ্রামে স্কুল আছে, বাকি তোমার 11-12 পড়ার জন্য বা উচ্চ মাধ্যমিক যে স্কুল, তার জন্য ওদের অনেকটা পথ রাস্তায় সাইকেলে করে যেতে হয়, আর বড় মেয়েকে তো আরও দূরে যেতে হয়। যেদিন ওর কলেজ থাকে সকাল 9টার মধ্যে বেরোয়, সন্ধে 4:30, 5টা, 5:30, আবার পড়া থাকলে 7টা, 7:30টায় ঢোকে। তো ভিডিও এটা বলার কারণ হচ্ছে যে আমি ভিডিও করা বা কীভাবে গল্প ছাড়তে হয় এসবগুলো যখন ওরা দুই বোনে দেখিয়ে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে, ওরা বলে দিচ্ছে, মা আমাদের তো সবসময় সময় হয়ে উঠবে না, তুমি কিন্তু একেবারে ভালো করে দেখে নাও, যাতে করে তুমি নিজে নিজে করতে পারো। কথাটা ওরা ঠিকই বলেছে, কারণ সারা দিনের পর ওরাও খুব ক্লান্ত থাকবে, সম্ভব নয় ওদেরকে সবসময় বলা দেখা। যাই হোক, আমার এই ইচ্ছেটা ওরা কি বলবো সাফল্য করেছে, চ্যানেল খুলে দিয়ে বা কিভাবে ভিডিও বানাতে হয়, কিভাবে ভিডিও ছাড়তে হয় সব শিখিয়ে দিয়েছে। আমারও ভালো লাগে, এত সংসারের দায়িত্ব বলো, কাজকর্ম বলো, তারপরেও যেই একটু সময় পাই আমি ওই গল্পের বইগুলো নাড়াচাড়া করি, আর যে গল্পটা আমার পড়ে পড়ে ভালো লাগে সেটা আমি তোমাদের কাছে শেয়ার করি। তো এইভাবেই চলছে। আমার এত কথা বলার একটাই কারণ, একটা ব্যাপার আমার খুব খারাপ লাগে, জানি না কার কার সাথে এরকম হয়। আমি কাউকে জোর করে পাশে থাকতে বলছি না, আমারও যাদের গান, কবিতা, গল্প, রান্না বলো, ব্লগ বলো, যেটুকু দেখি ভালো লাগে, আমিও তাদেরকে বলি পাশে থাকলাম বন্ধু হয়ে বা পাশে রইলাম। আমার পরিবারেও তাদের আমন্ত্রণ পাঠাই, কখনো কিন্তু তাদের বন্ধুত্বটাকে অস্বীকার বা ছেড়ে দিই না মাঝ রাস্তায়, কারণ পাশে থাকলাম এটাই, কিন্তু আবার মধ্যিখানে তাকে ছেড়ে চলে আসবো এই ভাবনাটা আমাদের আমার মনে আসে না। হ্যাঁ, সবার ভিডিও সব সময় প্রায় চেষ্টা করি দেখার, কিন্তু সব সময় বললাম না সময়ের অভাব, কমেন্ট করে উঠতে পারি না ঠিক কথাই, কিন্তু চেষ্টা করি, শুনি ব্লগ, কবিতা বা রান্না, এগুলো একটু স্পিডে দিয়ে, কিন্তু গান বলো এগুলো তো আর স্পিডে দিলে শুনলে ভালো লাগবে না, শুনি যেটুকু আমার সময়ের মধ্যে থাকে শুনি, সবসময় কমেন্ট করে উঠতে পারি না। তো এই কথাগুলো বলার একটাই কারণ, আমি কিন্তু তাদের বন্ধুত্বের হাতটা ছাড়ি না, কিন্তু আমার চ্যানেলে অনেকেই আছে প্রথম থেকে দেখে আসছি, তো পাশে থাকলাম দিদিভাই, কি পাশে রইলাম, পরিবারে আসলাম, নতুন বন্ধু হলাম, দেখলাম যে বন্ধু সংখ্যা বাড়ছে, তারপরেই হঠাৎ করে প্রায় রোজই একটা দুটো করে কমছে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, এরকম করো না,
কারণ অনেক কষ্ট করেই সময় বের করে একটু একটু করে ভিডিও করা, সেটাকে ছাড়া করি, তো একটা আশা, ভালো লাগে তো করি বটই, কিন্তু দেখিও কে কে শুনলো বা কার কার ভালো লাগলো। কিন্তু যখন আবার দেখি যে একটু একটু কমছেও, তখন মনে হয় এরকম বন্ধুত্বের তো দরকার নেই যারা মাঝ রাস্তায় হাত ছেড়ে দেবে। এটা তো একজনকে খুব বড় জায়গায় পৌঁছে দেয়া নয়, সবাই সবার সাথে তাল মিলিয়ে পাশাপাশি চলা, সবাইকে নিয়ে চলা, সবাই একসাথে চলা। বুঝতে পারি না কার মনে কীরকম থাকে। এইটাই আমার বলা। হ্যাঁ, আর একটা কথা, আমার এক ভাই এই ইউটিউব থেকেই আলাপ, আমার গল্প শুনে কমেন্ট করে। সেই ভাই আমাকে বলেছে যে দিদি ভাই, তোমার গল্পগুলো শুনতে খুব ভালো লাগে, তোমার কণ্ঠ অসাধারণ। এক কাজ করো না, তুমি তোমার গল্পগুলোর ব্যাকগ্রাউন্ডে একটু হালকা মিউজিক দিও না, শুনতে আরও ভালো লাগবে। আমি তাকে তখনই উত্তর দিয়েছিলাম, ভাই আমি চেষ্টা করব, কিন্তু আমি তোমায় বলি, আমি অতখানি কমেন্ট করে উঠতে পারিনি লিখে। আমি আজকে তোমায় বলি ভাই, তুমি তো শুনলে আমি ফোনের বিষয়ে সেইভাবে কিছুই জানি না। চ্যানেল খুলে দেওয়া, ভিডিও কিভাবে করা, আপলোড করা, সবটাই আমার মেয়েরা বলে দিয়েছে, শিখিয়েছে, আমি শিখেছি। আমার প্রথম দিকের গল্পগুলোয় একটু মিউজিক আছে, কিন্তু মিউজিকটা ঠিক আমি নিতে পারছিলাম না। আবার কোন গল্পেতে কোন মিউজিকটা আসবে সেটাও একটা বোঝার বিষয়। ঠিকঠাক যদি না হয় শুনতে ভালো লাগবে না। তো সেই ক্ষেত্রে বলি, আমার হাজব্যান্ডের খুব গান শেখাবার শখ দুই মেয়েকে, ওরা দুই বোনই গান শেখে। আমি কিছুদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে দুই মেয়ের গান আপলোড করেছিলাম আমার এই চ্যানেলেই, কিন্তু ওই কপিরাইট, আমি জানি না এই জিনিসটা কী, ভয়ে আমি সেই ভিডিও ডিলিট করি। যারা শুনেছো আমার মেয়েদের দেখবে এবং শুনবে তাদের গান, ওরা হয়তো মিউজিকটা সম্বন্ধে কোনটার সঙ্গে কি যায় একটু বলতে পারবে, কিন্তু বললাম না, আমাদের বাড়ি থেকে স্কুল কলেজ সবটাই অনেক দূরে, পড়তে যাওয়া সবটাই দূরে। আর আমিও কাজের মধ্যে থেকে সব সময়, আমার যখন সময় হয় তো ওদের হয় না, ওদের যখন সময় হয় তো আমার হয় না। তাই আলোচনা করে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেবো বা কীরকম দেবো বা শিখবো, আর এটাকে নিয়ে করিনি। জানো, আমার বড় মেয়ে একবার স্ট্যাটাস দিয়েছিল, আমি সব কথাই তোমাদের নিজের মতো করে বলছি, যে আমাদের মা বাবারাই বোধহয় শেষ জেনারেশন যারা এই রে কী হয়ে গেল রে, দেখে দে রে একটু ফোনটা, এই রে এইটা টিপে ফেলেছি কি হবে বলতো, বা এইখানটা কোনো গন্ডগোল হয়ে গেল কেন অন হচ্ছে না বলতো, এইটা বলে। বা ওর বাবার ক্ষেত্রেও ফোনপে রয়েছে, এখনও পর্যন্ত কোনো সমস্যা হলে বা কিভাবে কি করব এখনও মেয়েদের জিজ্ঞেস করে করে ওদের বসিয়ে ওদের সামনে করে। তো সেই থেকেই বলছি, ভয় হয় যদি কিছু গোলমাল হয়ে যায়, কিছু গন্ডগোল হয়ে যায়, এইটাই। তাই ভাই, ওই মিউজিকটা আমি যেমন করছি করব, দিলে ভালো লাগবে ঠিক কথাই, কীরকম দেবো, কেমনভাবে দেবো, আর আমি সেটার চেষ্টা করছি না। একটাই কথা বলি, আমি যে আমার এই কথাগুলো বললাম, আমি কারোর মনে আঘাত দেবার জন্যে কথাগুলো কিন্তু বলিনি। এটা আমার নিজের ব্যক্তিগত কিছু কথা, আমার গল্প পাঠ বা গল্প বইয়ের প্রতি ভালোবাসার কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তবুও কারোর মনে কোনো কারণে কোনো আঘাত দিয়ে থাকলে আমার ত্রুটি মার্জনীয়। তো আজ আমি আমার নিজের অনেক কথাই বললাম, গল্প পাঠ তো হলো না, তবু আমি একটা ছোট্ট গল্প পাঠ করব, যেহেতু এটা গল্পের চ্যানেল। আর আমার কণ্ঠস্বরটা আজকে না একটু গমগমেভাবেই হয়তো বলবো বা প্রতিফলিত হচ্ছে, কেননা আমাদের ঘরের জায়গা জায়গায় রঙগুলো না খুব খারাপ হয়ে গিয়েছিল। এই রুমটাকে নতুন করে সমস্ত বের করে একটু রং করা হয়েছে, সেই ঘরের মধ্যে বসে আমি ভিডিওটা করছি, তো সেই কারণে আওয়াজটা
এই রকম আসছে। তো যাই হোক, তাহলে আমি একটা ছোট্ট গল্প পাঠ তোমাদের করে শোনাই। মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা আমরা সবাই জানি, এবং তার সভায় যে ভাঁড় ছিল বলো তো, সেই গোপাল ভাঁড়, তার কথা কে না আমরা জানি। আজ তাই সেই গোপাল ভাঁড়েরই ছোট্ট একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। এই গোপাল ভাঁড়ের গল্প আমরা ছোট বড় সকলেই একটু একটু জানি। যাই হোক, আজ আমি ওই গোপাল ভাঁড়েরই একটা ছোট গল্প তোমাদের পাঠ করে শোনাচ্ছি। গল্পের নাম গঙ্গা যাত্রা। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় হাস্যরাম নামে আর একজন ভাঁড় ছিলেন। ক্রমেই হাস্যরামের প্রতিপত্তি বৃদ্ধিপ্রাপ্ত হতে লাগল। গোপাল অবশ্য হাস্যরামকে হিংসা করত না, যে যার করে খাক। হাস্যরামও গোপালকে হিংসে করত না, কিন্তু ক্রমশ হাস্যরামও রাজার বিশেষ প্রিয় পাত্র হয়ে দাঁড়ালো। রাজা একদিন গোপালকে ডেকে বলল, গোপাল, তুমি হাস্যরামকে হিংসা করো? মোটেই না হুজুর, হিংসে করব কেন? যার ভাগ্যে যা জোটে সে তা খায়। মহারাজ বললেন, গোপাল, তুমি কোনো কর্মের নয়। হাস্যরামকে যদি জব্দ করতে পারো তবে বুঝবো তোমার ক্ষমতা। হাস্যরামকে কৌশলে জব্দ করা চাই। গোপাল বলল, মহারাজ আদেশ দিলেই আমি অনায়াসে হাস্যরামকে জব্দ করতে পারি। বেশ, আমি আদেশ দিচ্ছি। অতএব হাস্যরামকে জব্দ করার জন্য বাধ্য হয়েই গোপালকে সচেষ্ট হতে হলো। হাস্যরামের চাকরের কাছ থেকে গোপাল শুনতে পেল যে হাস্যরাম পরদিন সকালে তার বাড়ি যাবে। সরপুরিয়া ও দইয়ের জন্য ময়রাকে আগে থেকেই বায়না দিয়েছে। চেনাশোনা একজন জেলেকে খুব ভরি জোড়া ইলিশ বাসাবাড়িতে পৌঁছে দিতে বলেছে। হাস্যরামের বাড়ি কৃষ্ণনগর থেকে প্রায় 5 ক্রোশ দূরে। পরদিন ভোর রাতেই গোপাল হাস্যরামের বাড়ি গেল। হাস্যরামের বাড়িতে গিয়ে দেখল তার মা বাড়িতেই আছেন। তিনি গোপালকে বিলক্ষণ চিনতেন। হঠাৎ কি মনে করে এদিকে গোপাল? গোপাল বলল, এদিকে এক আত্মীয়র বাড়িতে এসেছিলাম। ফেরার পথে ভাবলাম আপনার শ্রীচরণ দর্শন করে যাই। তাছাড়া লোকমুখে শুনলাম আপনার নাকি ভারী অসুখ করেছে। হাস্যরামের মা বললেন, ভারী অসুখ করেছিল বই কি, আজ একটু ভালো আছি। বুড়ো হয়েছি, এখন যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। তাই এসে পড়েছ যখন বাবা, দুপুরে এখানে খেও। গোপাল বলল, মা, সে উপায় নেই। দুপুরের মধ্যেই আমাকে কৃষ্ণনগরে পৌঁছতেই হবে। বিশেষ জরুরি কাজ রয়েছে। মার কাছে যখন এসেছ, শুধু মুখে তো যেতে পারবে না, একটু জলযোগ করেই যাও। অতএব হাস্যরামের মা গোপালকে জলযোগ করেই বিদায় দিলেন। গোপাল জলযোগ পর্ব সমাধা করে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিল। 3 ক্রোশ পথ পেরোবার সময় হাস্যরামের সঙ্গে গোপালের দেখা হলো। একজোড়া ইলিশ দইয়ের হাঁড়ি, সরপুরিয়ার হাঁড়ি নিয়ে হাসতে হাসতেই হাস্যরাম আসছিল। গোপালের সঙ্গে দেখা হতে সে বলল, গোপাল, কোথায় গিয়েছিলে? গোপাল বিষণ্ণ মুখে বলল, আমার এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলাম, ফেরার পথে তোমার বাড়ি হয়ে এলাম। হাস্যরাম ভাই, তুমি একটু তাড়াতাড়ি বাড়ি যাও। গোপালের কথা শুনে হাস্যরামের মনে খটকা লাগলো। সে বলল, কেন? না, এমনি, একটু তাড়াতাড়ি বাড়ি যাও। গোপাল ভাই, কি হয়েছে তাই বলো না। গোপাল কাঁদো কাঁদো স্বরে বলল, বয়স হলে সবাইকেই যেতে হয়, তবে কি জানো, সংসারে মায়ের মতো আপনজন আর কেউ নেই।
গোপালের কথা শুনে হাঁসরাম কেঁদে ফেলে বলল, আমার মা কি আর বেঁচে নেই? অত উতলা হও না ভাই, জীবন মৃত্যু ভগবানের হাতে। তোমার মার বয়স তো কম হয়নি, উনি ঠিক সময়েই গঙ্গা যাত্রা। গোপালের কথা শুনে হাস্যরাম আর স্থির থাকতে পারল না। গোপালের হাতে ইলিশ মাছ, দই আর সরপুরিয়া তুলে দিয়ে বলল, এগুলো তোমার ছেলেপুলেদের খেতে দিও। হাস্যরাম কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা দিল। জোড়া ইলিশ, সরপুরিয়া আর দইয়ের হাঁড়ি নিয়ে গোপাল হাসতে হাসতে বাড়ি ফিরে এলো। হাস্যরাম বাড়ি ফিরে সব বুঝতে পারল। ঠকে গিয়ে সে গোপালের বুদ্ধির প্রশংসা করতে বাধ্য হলো। গোপাল তো আর বলেনি যে হাস্যরামের মা ঠিক সময়ে গঙ্গাযাত্রা করেছে কি করবে। মা গঙ্গাযাত্রা করেছে বলে হাস্যরাম নিজেই ধরে নিয়েছে। মহারাজও গোপালের মুখে সব শুনে হেসেই অস্থির। বাধ্য হয়েই তাকে গোপালের বুদ্ধির তারিফ করতে হলো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটু বলি, অনেকেই হয়তো ভাববে যে চেষ্টা করলে মানুষ কি না পারে, শিখলেই শেখা যায়। কিন্তু কি বলো তো, সত্যি বলতে আমাদের বাড়ি সমস্ত কাজকর্ম সকলের প্রতি দায়িত্ব কর্তব্য সারার পর নিজের এই একটুখানি ভালো লাগার জিনিসটাকে নিয়ে বসার পর ওই চেষ্টা বা শেখা ধৈর্যটা যেন কোথাও গেলে আর ভালো লাগে না। এই তো হচ্ছে, এতেই হয়ে যাবে, এই মনোভাবটা আমার এসে গেছে। তাই আর হয়তো শেখা হয় না বা চেষ্টাটাও নেই বলতে পারো। আবারও বলছি, আমার বলার মধ্যে কাউকে কোনো আঘাত দেয়া বা কারোর মনে কষ্ট দেওয়া যদি কিছু হয়ে থাকে, আমার ভুল ত্রুটি কিছু হয়ে থাকে, আমি মার্জনা চেয়ে নিচ্ছি। আর তোমরা বলো, আর কার কার সাথে এমন ঘটে যে সাবস্ক্রাইব হবার পর বা বন্ধু হয়ে পাশে থাকবার পর আনফ্রেন্ড হয়ে যায়? একটু কমেন্টে বলো। সকলে ভালো থেকো। আবার আসবো নতুন একটা গল্প নিয়ে। নমস্কার।